গতকালকে দিহান ও রিয়ার বাসর হলো। সকালে দিহান ঘুম থেকে উঠে বিছানা থেকে সাদা কাপড় টেনে নিয়ে চেক করতে লাগলো। পাশে থাকা বউকে চুলের মুঠি ধরে বলল, নষ্টা মেয়ে, এক্ষুনি আমার বাড়ি থেকে বের হ বলে খাট থেকে ছুঁড়ে নিচে ফেলে দেয়। রিয়া নিস্তব্ধ হয়ে কান্না করে যাচ্ছে। কিছুক্ষণ কান্না করার পর মাথা তুলে বলল, এটা কোন ধরনের কথা বললেন আপনি? আমি শপথ করে বলতে পারি আমার শরীরে কোনো পরপুরুষের ছোঁয়া লাগেনি, আপনি বিশ্বাস করুন। দিহান বিছানা থেকে নেমে এসে রিয়ার হাত ধরে টানতে টানতে রুম থেকে বের করে নিয়ে যাচ্ছে। ঠিক এমন সময় বড় ভাবি এসে বলল, কি হয়েছে দিহান, নতুন বউয়ের উপর এরকম রাগারাগি করছিস কেন? ভাবি, আপনারা দেখে শুনে আমার জীবনটা নষ্ট করে দিলেন। কি হয়েছে বলবি তো? আপনি তো জানেন আমার স্বভাব কিরকম। আমি সব কিছু সহ্য করতে পারি, কোনো মেয়ে মানুষ নষ্টামি করলে আমি সহ্য করতে পারি না। আমার মনে হয় এই জীবনে আমি কোনো মেয়ের শরীরে হাত দিয়েছি, টিটকারি মেরেছি, ইফটিজিং করেছি, এই সমাজের কেউ আমায় দোষ দিতে পারবে না। ভাবি বলল, আমরা কি তোর দোষ দিয়েছি? আমি জানতে চাচ্ছি রিয়ার সাথে কি সমস্যা তোর? ভাবি, গতকালকে আমি রিয়ার বিছানার নিচে এক টুকরো সাদা কাপড় বিছিয়েছিলাম ওর সতীত্ব পরীক্ষা করার জন্য। তারপর আমাদের বাসর হলো। পরে আমি কাপড়টা চেক করে দেখলাম তার সতীত্ব অনেক আগেই নষ্ট হয়ে গেছে। আমি বুঝেছি তুমি কি নিয়ে বাড়াবাড়ি করছো, একটু মাথা ঠান্ডা করো, দেখি আমি কি করতে পারি। এই কথা বলে দিহানের হাত থেকে রিয়াকে নিয়ে ভাবির রুমের দিকে চলে গেল। বিকেলবেলা রিয়ার বাবাকে খবর পাঠানো হলো। রিয়ার বাবা আসলো। সবাই ড্রয়িং রুমে বসলো। ভাবি ও দিহানের বড় ভাই রিয়ার বাবার সাথে বিভিন্ন কথাবার্তা বলছিল। ঠিক এমন সময় দিহান রিয়ার হাতটা ধরে টেনে হিস্টে ড্রয়িং রুমের সামনে এনে ধাক্কা দিয়ে ফেলে দেয় মাটিতে। সবাই অবাক হয়ে দাঁড়িয়ে গেল। রিয়ার বাবা দৌড়ে গিয়ে মেয়েকে তুলল। বাপ মেয়ে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। দিহান মেজাজ দেখিয়ে বলল, আপনার মেয়েকে আপনি নিয়ে যান। যে মেয়ে কিনা বিয়ের আগে তার সতীত্ব বিলিয়ে দেয় তার জায়গায় দিহানের বাড়িতে হবে না। রিয়ার বাবা কথাগুলো শুনে যেন আকাশ থেকে পড়লো। কাকুতি মিনতি করে বলতে লাগলো, প্লিজ জামাই বাবা, সমাজে আমার একটা মান সম্মান আছে। গতকালকেই তোমাদের বিয়ে হয়েছে। এই মুহূর্তে যদি আমি মেয়েকে নিয়ে আমার বাড়িতে যাই সবাই আমাকে খারাপ চোখে দেখবে। তাই আমি বাবা হয়ে হাত জোর করে বলছি, তোমরা অন্য কিছু বলতে পারো, আমার মেয়ের চরিত্র দোষ দিও না। বড় ভাই বলল, দিহান, তোর কাছে কি কোনো প্রমাণ আছে যে রিয়ার চরিত্র খারাপ? এই সময় রিয়ার বাবা বড় ভাইকে উদ্দেশ্য করে বলল, দেখো বাবা, কোথায় হয়তো ভুল হচ্ছে। আমাদের মেয়েকে আমরা এই শিক্ষা দিয়ে মানুষ করিনি। বড় ভাই বলল, আপনি শান্ত হন, বিষয়টা আমি দেখছি। জিহান, তুই এত বড় বেয়াদব কখন থেকে হয়ে গেলি? আমি তো চিন্তাও করতে পারছি না। তোর এত বড় সাহস, আমার সামনে দাঁড়িয়ে মাথা উঁচু করে কথা বলছিস? ভাইয়া, আপনার কারণে এই মেয়েকে আমার বিয়ে করতে হয়েছে, না হলে কি করে সাহস হয় এই নষ্টা মেয়েটা আমার সাথে বিয়ে দেয়া? কাল ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। কথাগুলো বলে রিয়াদ বাড়ি থেকে বের হয়ে চলে গেল। বড় ভাই আর ভাবি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। রিয়ার আব্বা রিয়াকে নিয়ে বাড়ির দিকে রওনা হলো। পরের দিন রিয়া মনমরা হয়ে খাটের উপর হেলান দিয়ে চোখ বন্ধ করে রইল। গতকালকে থেকে এখনো রিয়ার মুখে এক গ্লাস পানি পর্যন্ত দেয়নি। কোনো কথা নেই, চুপ করে বসে আছে। রিয়ার বাবা মা তাকে এমন ভাবে বসে থাকতে দেখে তার কাছে গেল। রিয়ার মা কাঁদতে কাঁদতে বলতে লাগলো, ওদের পোড়া কপাল, যার কারণে ওরা তোকে চিনতে পারেনি। যে মেয়ে আমার অবৈধ সম্পর্ক তো দূরের কথা, কখনো কোনো অপরিচিত পুরুষের সাথে পর্যন্ত কথা বলেনি, তার নামে এমন অপবাদ। যে মেয়েটির হাজারো কল্পনা স্বপ্ন ছিল স্বামী নিয়ে, সংসার নিয়ে, আজ সেই স্বামী তাকে এমন মিথ্যে অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিল। মায়ের এই সমস্ত কথা শুনে রিয়ার চোখের পানি মুছে রিয়া মায়ের হাতটা ধরে বলল, তুমি কিচ্ছু ভেবো না মা, সব কিছু ঠিক হয়ে যাবে। আর বাবা, তুমি যত দ্রুত সম্ভব এই শহর ছাড়ার ব্যবস্থা করো, আমরা দূরে কোথাও চলে যাব। আমি আবার পড়াশোনায় মন দেব। এখানে থাকলে মানুষ নামের অমানুষদের কথা বলতে পারবো না। এদের যন্ত্রণা জ্বালিয়ে পুড়িয়ে আমার জীবন শেষ করে দেবে। বাবা বলল, ঠিক আছে মা, আগামীকালকে আমরা তোকে নিয়ে এই এলাকা ছেড়ে চলে যাব। এভাবে কেটে গেল 10টি বছর। রিয়ার পড়াশোনা শেষ হয়েছে। এখন সে এই শহরের একজন নামকরা গাইনি বিশেষজ্ঞ ডাক্তার। চেম্বারে বসেছিল। হঠাৎ দুটো লোক, একজন মহিলা আসলো। মহিলাও তার স্বামী বাইরে অপেক্ষা করছিল। একজন রুমে প্রবেশ করলো। রিয়া সামনে তাকাতেই অবাক হয়ে গেল, কারণ তাদের তিনজনের মধ্যে একজন ছিল দিহান। রিয়াকে ডাক্তারের চেয়ারে দেখে বেশ অবাক হয়ে দিহান জিজ্ঞেস করলো, তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে, তবে পার্সোনাল ব্যাপারগুলো ছাড়া অন্য কোনো কাজে আসলে বসতে পারেন, অন্যথায় চলে যেতে পারেন, প্লিজ রাগ করবেন না। দিহান ইশারা দিয়ে বলল, ওটা আমার ছোট বোন জামাই, কালকে তাদের বিয়ে হয়েছে বলেই চুপ করে রইল। রিয়া বলল, নির্দ্বিধায় বলুন, কোনো সমস্যা নেই। দিহান অনেকটা লজ্জার মাথা নিয়ে বলল, বাসর রাতে সহবাসের পর রক্তপাত না হয় এখন আমার বোনের সতীত্ব নিয়ে প্রশ্ন তুলেছে। বাসায় এখনো কেউ এই ব্যাপারে কিছুই জানে না। এখন আমার বোনের মান সম্মান আপনার হাতে, আপনার উপর নির্ভর করছে আমার বোনের সংসার।
সংসার। কথা শুনে দিহানের মুখের দিকে চেয়ে একটা মুচকি হাসি দিয়ে দুলাভাইকে ভেতরে আসতে বলল। দুলাভাই ভেতরে আসলো। তারপর দুলাভাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমাদের দেশের মানুষের একটা ভুল ধারণা আছে। শুধু আমাদের দেশের বললে ভুল হবে, আশেপাশে আরো অনেক দেশের মানুষের মাঝে এই কুসংস্কার প্রচলিত আছে যে মেয়েদের সতী পর্দা থাকে, আর যা প্রথম সহবাসের সময় ছিঁড়ে বা ফেটে গিয়ে রক্তপাত হয়, যা সম্পূর্ণ একটা ভুল ধারণা। অবশ্য এইসব বিষয়ে আপনার একার দোষ দিয়ে লাভ নেই। আমাদের সমাজে অনেক শিক্ষিত প্রতিষ্ঠিত ব্যক্তি এই কুসংস্কার প্রথা বিশ্বাস করে। এই বিষয়ে যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন, এটাই বলবে যে সহবাসের সময় সতীচ্ছদ পর্দা ছিঁড়ে গিয়ে রক্তপাত হয়। আপনি আসলে জানেন না সতীচ্ছদ পর্দা আসলে কি। বিখ্যাত গাইনোকোলজিস্ট থাইলিসের মতে সতীচ্ছেদ ছিঁড়ে না, কারণ এটা ঢাকনা নয় যে যেটা যোনিকে ঢেকে রাখে। আমরা যদি একটু স্বাভাবিকভাবে চিন্তা করি, এটা যদি সম্পূর্ণ বদ্ধই হতো তবে কিভাবে মেয়েদের মাসিক হতো? হাইমেনের কারণে কারো কুমারিত্ব নিয়ে প্রশ্ন তোলা সম্পূর্ণ ভুল ধারণা ও মূর্খতার পরিচয়। রিয়া এসব কথা বলে যাচ্ছে, দিহান গালে হাত দিয়ে রিয়ার সমস্ত কথাই শুনে যাচ্ছে আর মনে মনে বলছে, এমন একটা বুদ্ধিমতী সচেতন মেয়েকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিলাম, কত বড়ই না ভুল করেছি। রিয়া আবার বলল, প্রথমবার সহবাসের ক্ষেত্রে সতীচ্ছদ পর্দা ছিঁড়ে যাওয়া অসম্ভব, ভুলে যাও যা শুনেছ। এতক্ষণে দুলাভাই বলল, ম্যাডাম একটা প্রশ্ন করতে পারি? রিয়া বলল, অবশ্যই। আমার প্রশ্ন হলো, অধিকাংশ নারী সহবাসের পর রক্তপাত কেন হয়? রিয়া বলল, বাস্তবে রক্তপাত তখনই ঘটে যখন যৌন মিলন সঠিকভাবে না হয়, অর্থাৎ আপনি আপনার স্ত্রীকে পশুর মতো আঘাতের ফলে এমনটা হয়। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের রীতিমতো এই আঘাতকে মানবাধিকার লঙ্ঘন বলে দাবিও উঠেছে। আমার শেষ কথা এইটা অবশ্যই মনে রাখবেন, ব্লাড বের হওয়া কখনো নারীর সতীত্ব প্রমাণের মাধ্যম হতে পারে না। এটা নির্যাতনের মাধ্যম, জুলুমের মাধ্যম বলেও আমি মনে করি। আপনারা আসতে পারেন। কথাগুলো শুনে রিয়াকে ধন্যবাদ জানিয়ে সবাই খুশি মনে বেরিয়ে গেল। হঠাৎ রিয়ান ফিরে এসে বলল, আমাকে মাফ করে দিও, আমি সত্যিটা না জেনেই তোমার সাথে অন্যায় করেছিলাম। আজ চাইলেও আর তোমাকে ফিরিয়ে নিতে পারবো না, কারণ তোমাকে ডিভোর্স দেওয়ার কিছুদিন পরই আমি আরেকটা বিয়ে করেছি। সেই মেয়েটা 2 মাস পর তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যায়, সে থেকে আমি আর বিয়ে করিনি। রিয়াদের কথা শুনে হাসতে হাসতে বলল, তোমার সাথে যদি সংসারটা টিকিয়ে রাখতেই চাইতাম তাহলে সেদিনই এই কথাগুলোর প্রতিবাদ করতাম। সত্য বলতে আমি কখনোই চাইনি এমন একটা নীচ মানসিকতার মানুষের সাথে সংসার হোক। কথাটা শুনে রিয়াদ মাথা নিচু করে রইল, আর রিয়া অবিরাম হাসতেই থাকে। সম্মানিত দর্শক, বর্তমান আধুনিক যুগে এসেও এই একটা কুসংস্কারের কারণে আজও হাজার হাজার নারী সতীত্ব নিয়ে প্রশ্ন উঠছে। তাই আমি মঞ্জুর মোর্শেদ মনে করি গল্পটার মাধ্যমে চেষ্টা করেছি সত্যটা সবার সামনে তুলে ধরার। কতটা পেরেছি জানি না, তবে সবশেষে একটা কথাই বলবো যে আসুন মেয়েদের সতীত্ব প্রমাণ নিয়ে এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসি এবং অন্যকেও সাহায্য করি। ধন্যবাদ।